আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। একটু কমেন্ট করে কনফার্ম করো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, ঠিক মতো সবকিছু ওকে আছে কিনা। একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তাহলে চলো আমরা আজকে ইংলিশ ফর টুডে বইটা সবাই আশা করি বই নিয়ে রেডি হয়ে গিয়েছো। সবাই একটু বইটা বের করো, ইংলিশ ফর টুডে বইটা বের করবে, সেই সাথে সবাই একটি খাতা প্রস্তুত করবে, খাতা রেডি করে ফেলবে। এবং তোমরা হাইলাইটার যদি মার্কার থাকে তাহলে মার্কার ব্যবহার করতে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। আর যারা লাইভটি দেখছো তারা একটু লাইভটাকে শেয়ার করে দাও যাতে আরো বন্ধুরা জানতে পারে আমরা ইংলিশ ফর টুডে একটা মিশন নিয়ে আজকের ক্লাস শুরু করেছি। এবং আমরা এই অর্থাৎ ইংলিশ ফর টুডে বইটা থেকে যেহেতু হুবহু প্রশ্ন হয়, আমরা সেটাকে টার্গেট রেখে আমরা পুরো বইটাই শেষ করব। ধারাবাহিকভাবে আমরা শেষ করব পুরো বইটি। এবং কি কি পড়তে হবে, প্রথমে যাদের কাছে খাতা নিয়ে বসেছো তারাই বিষয়গুলো একটু লিখে নাও। প্রথমে ইংলিশ ফর টুডে থেকে তোমাকে কি কি পড়তে হবে অ্যাডমিশন টেস্টের জন্য, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন টপিক গুলো পড়তে হবে একটু খাতায় নোট করে নাও, অর্থাৎ খাতায় লিখে নাও। যাদের কাছে খাতা রেডি করেছো তারা একটু খাতায় এই পয়েন্ট গুলো আগে লিখে নাও, তারপর আমরা পড়া শুরু করে দেবো, ইংলিশ ফর টুডে পড়া শুরু করব। তো প্রথমে হচ্ছে ইংলিশ ফর টুডে থেকে তোমাকে যে বিষয়টি জানতে হবে, প্রথম বিষয় হচ্ছে আমাদের 1 নাম্বার লিখে নাও ভোকাবুলারি। তাহলে ইংলিশ ফর টুডে থেকে ভোকাবুলারি পড়তে হবে। আর এই ভোকাবুলারি কিন্তু তোমার দুইটা কাজে লাগবে। একটা জিনিস হচ্ছে এই যে তুমি যে ফার্স্ট পেপারের যে মাল্টিপল চয়েস গুলো, সেই মাল্টিপল চয়েস গুলোর ক্ষেত্রেও তোমার এই বিষয়টি কাজে লাগবে, এই বিষয়টি কাজে লাগবে তোমার। তাহলে ইংলিশ ফর টুডে থেকে আমরা প্রথম 1 নাম্বার টপিক আমরা পড়বো, যেটা সেটা হচ্ছে ভোকাবুলারি। 2 নাম্বার হচ্ছে যদি কোনো ফ্রেজ বা ইডিয়মস থাকে তাহলে সেই সম্পর্কে আমরা ধারণা করব, মানে আমরা পড়ার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে যে প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তারপরে হচ্ছে ফার্স্ট পেপারের কিছু ইনফরমেশন, তথ্যগুলো আমাদের জানতে হবে, সেই তথ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমাদের এই লাইভটি হবে হচ্ছে তোমরা জানো যে বৃহস্পতিবার এবং মঙ্গলবার রাত 10টায়, 10টা থেকে 10:30, আমরা আধা ঘন্টা লাইভ, আজকে হয়তো একটু বেশি হতে পারে, বাট এমনিতেই 30 মিনিটের লাইভ হবে। আশা করি সবাই তোমাদের যে নির্দেশনা আমি ক্লাসে দিয়েছিলাম সেই নির্দেশনা মেনেই তোমরা ক্লাসে জয়েন করেছো। 1 নাম্বার হচ্ছে অবশ্যই তোমার একটা ইংলিশ ফর টুডের জন্য আলাদা একটা খাতা বানাতে হবে, এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে যে তোমার যদি কোনো মার্কার থাকে, হাইলাইটার থাকে, তাহলে হাইলাইটার সহ ক্লাসে জয়েন করবে, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো। 1 নাম্বার হচ্ছে আমাকে ভোকাবুলারি পড়তে হবে। ভোকাবুলারি গুলো তোমরা আমি দাগিয়ে দিব কোন ভোকাবুলারি গুলো তোমাদের পড়তে হবে। কিছু ভোকাবুলারি আমি আলোচনা করব, কিছু ভোকাবুলারি দাগিয়ে দিব, সেটা অ্যাডমিশন টেস্ট এবং মাল্টিপল চয়েসের জন্য, মাল্টিপল অর্থাৎ কোশ্চেনের যে মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো থাকে সেখানেও এখান থেকে হুবহু প্রশ্ন হবে। এটা মূলত ইন্টারমিডিয়েট, যারা অনেকে কমেন্ট করছো হয়তো আমার পেজে যেহেতু অনেকে আছো, এটা হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপার। এইচএসসি ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে বইটা, পুরো বইটা ধারাবাহিকভাবে পড়ানো হবে। পুরো বইটি ধারাবাহিকভাবে আমি পড়াবো। কিসের জন্য? অ্যাডমিশন টেস্টের জন্য। এখন থেকে তুমি প্রস্তুতি নিতে পারবে। তাহলে আমাদের টোটাল 6টা জিনিসকে আমরা এখানে টার্গেট করব। দেখো টোটাল 6টা জিনিসকে টার্গেট করব। 1 নাম্বার হচ্ছে ভোকাবুলারি, 2 নাম্বার হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, 3 নাম্বার হচ্ছে প্রিপোজিশন, 4 নাম্বার হচ্ছে ইনফরমেশন, 5 নাম্বার হচ্ছে গ্রামার পড়বো। আমরা গ্রামারের টপিক গুলো আমি বলে দিব কোন টপিক গুলো তোমাদের পরীক্ষায় এসেছে। দেন 6 নাম্বার হচ্ছে যদি লিটারেচার থাকে, এই লিটারেচার থেকে দেখবা যারা বিশেষ করে যারা আর্টস এর স্টুডেন্ট তাদের জন্য লিটারেচার অর্থাৎ ইংলিশ ফর টুডে বইটাতে যে লিটারেচার থাকে সেই লিটারেচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই 6টা জিনিস আশা করি তোমরা খাতায় সবাইকে নোট করতে পেরেছো। এই 6টা যে কমেন্ট করে একটু জানাও যে এই 6টি জিনিস তুমি লিখতে পেরেছো কিনা, যে আমাদের টার্গেট কি কি, আমরা কোন কোন বিষয়গুলো পড়বো। আর একটু লাইভটাকে শেয়ার করে দাও যাতে আরো শিক্ষার্থীরা আমাদের সাথে জয়েন করতে পারে।
আমার স্টুডেন্ট যারা আছো সবাই লাইভটাকে একটু শেয়ার করে দাও যাতে আরো অনেকে জয়েন করতে পারে আমাদের এটাতে, যেহেতু ফ্রি এই ক্লাসটা আমি কন্টিনিউ করব। গত বছর করেছিলাম তোমরা জানো যে ক্লিপস টোফেল এবং ব্যারন্স টোফেল, যেটা ইউটিউবে এখনো ক্লাসগুলো আছে, ইউটিউবে ক্লাসগুলো আছে। ওকে, তাহলে লেখা শেষ, তাহলে এবার বই বের করো। চলো আমরা বইতে চলে যাই। আমরা বই প্রথম দিন আমরা পড়বো হচ্ছে নেলসন ম্যান্ডেলা। যদিও তোমাদের নতুন বইতে বঙ্গবন্ধুর প্যাসেজটা শুরুতে আছে, তবে যেহেতু আমাদের কাছে যে পিডিএফ ফাইলটা আছে, এই ফাইলটার শুরুতেই আছে নেলসন ম্যান্ডেলা। সো আমরা শুরু করব নেলসন ম্যান্ডেলা দিয়ে। ঠিক আছে, নেলসন ম্যান্ডেলা দিয়ে শুরু করব। সো যাদের কাছে বই আছে বইটা একটু খুলে খুলে সামনে রাখো। তাহলে আমি যেগুলো বলবো সেগুলো একটু তুমি কি করে নিবা, আন্ডারলাইন করে নিবা, সেগুলো তুমি আন্ডারলাইন করে নিবা। তো প্রথমেই হচ্ছে দেখো এখানে অনেকগুলো মিনিং আছে। আমরা মানে সরাসরি যাচ্ছি যে কি ধরনের প্রশ্নগুলো হতে পারে। তো এখানে দেখো, এখানে প্রথম লাইনেই একটা ভোকাবুলারি আছে। এই যে দেখো প্রথম যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এটার একটা ভোকাবুলারি আছে। দেখো, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। এখানে শব্দটা তোমাকে শিখতে হবে। শব্দটা কি দেখো, এই যে অ্যাপার্থাইড শব্দটা যেটা, এইটা তোমাকে শেখার চেষ্টা করতে হবে। এই শব্দের মিনিংটা তোমার জানতে হবে। তাহলে এই শব্দের মিনিংটা যদি জানো তাহলে তোমার কাজ সহজ হবে, জানাটা সহজ হবে। তাহলে আমরা এই শব্দের মিনিংটা একটু জানবো। দেখো এই যে একটু এটা হাইলাইট করে দিচ্ছি, এই শব্দটা হাইলাইট করে দিচ্ছি। এই শব্দের মিনিংটা তোমাকে জানতে হবে, অ্যাপার্থাইড। আর এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার আছে। প্রিপোজিশনটা কি দেখো, এই যে ফ্রম, ফ্রম এর সাথে টু। তাহলে সেটা মনে রাখবে, ফ্রম 9 to 10 একটা জিনিস শিখে নেবে। ফ্রম 9 to 10, ফ্রম 9 to 10 হতে পারে, ফ্রম 1971 to 1975 এরকম হতে পারে। তাহলে ফ্রম এর সাথে টু ব্যবহৃত হবে। কিন্তু মনে রাখবে, যদি এটা বিটুইন হয়, এটা যদি বিটুইন হয় তাহলে এটা এটা হয়ে যায়, এই টুটা হয়ে যাবে এন্ড। যেমন মনে করো আমি যদি এভাবে বলি বিটুইন, বিটুইন 9 and 10, বিটুইন যদি বলি তাহলে বলবো 9 and 10, কিন্তু ফ্রম 9 to 10, ফ্রম বললে ইংরেজিতে টু ব্যবহার করব, আর যদি বিটুইন ব্যবহার করি তাহলে আমরা এন্ড ব্যবহার করব। তাহলে খাতায় একটু নোট করে লিখে রাখো, ফ্রম ডট ডট টু আর বিটুইন ডট ডট এন্ড, ফ্রম ডট ডট টু বিটুইন ডট ডট এন্ড। ঠিক আছে, তাহলে দুইটা পয়েন্ট লিখে নিবা খাতায়, ফ্রম ডট ডট টু বিটুইন ডট ডট এন্ড। ঠিক আছে, বিটুইন ডট ডট এন্ড আর ফ্রম ডট ডট টু। আজ অ্যাপার্থাইড শব্দের অর্থ অনেকেই জানো, কমেন্ট করে একটু জানাতে পারো অ্যাপার্থাইড শব্দটা তুমি জানো কিনা। কেউ কি অ্যাপার্থাইড শব্দটা কি জানো? কেউ কি দেখো তো অ্যাপার্থাইড শব্দটি জানো কিনা। অ্যাপার্থাইড শব্দ হচ্ছে বর্ণবৈষম্য বা বর্ণবাদ যেটাকে আমরা বলি। আর তাহলে বর্ণবাদ বিরোধী যে যোদ্ধা তাকে বলা হয় অ্যাপার্থাইড ফাইটার। বর্ণবাদ বিরোধী যে যোদ্ধা তাকে বলা হয় অ্যাপার্থাইড ফাইটার। তাহলে অ্যাপার্থাইড শব্দের অর্থ হচ্ছে বর্ণবৈষম্য, বর্ণবাদ। আর ফাইটার মানে হচ্ছে সেটা ওই বর্ণবাদ বিরোধী যিনি কাজ করে, অর্থাৎ বর্ণবাদের বিরুদ্ধে যে কাজ করে। ফাইটার মানে এখানে যোদ্ধা, কিন্তু যিনি এই বর্ণবাদ বিরোধে কাজ করছেন। তাহলে আমরা গ্রামার পেলাম কয়টা? গ্রামার হচ্ছে প্রিপোজিশন পেলাম এবং একটা শব্দ অর্থ পেলাম। ইয়েস, গুড, বর্ণবৈষম্য বা বর্ণবাদ। গুড। তাহলে তোমরা নোট করে রাখবে, শব্দটি নোট করে রাখবে। সরাসরি আমরা প্যাসেজে চলে যাচ্ছি, টেক্সট প্যাসেজে চলে যাচ্ছি। দেখো সরাসরি আমরা প্যাসেজে যাচ্ছি, তাহলে তোমার জন্য সহজ হবে, তুমি ভালো করে এটা পড়তে পারবে। তাহলে প্রথমেই এখানে এই এই লাইনটাতে যে শব্দটি আছে, প্রিপোজিশনটি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে এখান থেকে পড়বা যেটা, সেটা হচ্ছে এই যে দেখো এই শব্দটা পড়ে ফেলবা, শেকলস মানে বন্ধন। এই শব্দটি একটু হাইলাইট করে নাও, যারা বই, যাদের কাছে বই আছে এই শব্দটি একটু হাইলাইট করবা, শেকলস। আমরা অ্যাপার্থাইড শব্দটি আগেই করেছি, অ্যাপার্থাইড শব্দটি আমরা আগেই পড়েছি। তুমি যেটা হাইলাইট করে নিবা, শেকলস শব্দটি পরীক্ষা আসতে পারে, এটা অ্যাডমিশন টেস্টের সময় পরীক্ষা আসতে পারে। যেটা যেটা দ্বারা বোঝানো হবে কি, বাঁধন, বন্ধন। ঠিক আছে, তোমাকে যেটা আটকিয়ে রাখা, বাঁধন বা বন্ধন, শেকলস। ঠিক আছে, তাহলে শেকলস মানে কি, শেকল শব্দের অর্থ কি, আমরা শেকল শব্দের অর্থ হচ্ছে এক ধরনের বেঁধে রাখা তোমাকে। ঠিক আছে, যেটাকে তোমাকে রেস্ট্রিক্ট করে রাখে, রেস্ট্রিক্ট করে রাখে, তাহলে বেঁধে রাখা এক ধরনের বাঁধন। তাহলে এই শব্দটি ইম্পর্টেন্ট। আর এখানে একটা শব্দ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, যেটা পরীক্ষায় আসতে পারে তোমার, সেটা হচ্ছে কি অ্যাজ। এই যে এটা একটু লিখে নাও, অ্যাজ হচ্ছে এখানে একটা প্রিপোজিশন। যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন পরীক্ষায় প্রশ্ন হয়, গ্রামার যদি প্রশ্ন হয় পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, তাহলে অ্যাজ এর নিচে আন্ডারলাইন করো, অ্যাজ এর নিচে আন্ডারলাইন করো অ্যাজ। এই অ্যাজটা হচ্ছে এখানে প্রিপোজিশন। মনে রাখবে, অ্যাজ এর অর্থ যদি হয় হিসেবে, আবারও বলছি দেখো, অ্যাজ এর অর্থ যদি হয় হিসেবে,
তাহলে খাতায় লিখে নাও, অ্যাজ যদি হিসেবে অর্থে হয় তাহলে অ্যাজটা প্রিপোজিশন। তাহলে খাতায় একটু লিখে নিবে, অ্যাজ যদি প্রিপোজিশন হয় তাহলে তার বাংলা অর্থ হবে হচ্ছে হিসেবে। এই যে দেখো, অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির দূত হিসেবে, অ্যাজ অ্যান আইকন অফ পিস, শান্তির দূত হিসেবে। ঠিক আছে, শান্তির দূত হিসেবে। ওকে, তাহলে আমরা পেলাম অ্যাজ হচ্ছে এখানে প্রিপোজিশন, অ্যাজ হচ্ছে এখানে প্রিপোজিশন। গুড। আচ্ছা, এরপরে এখান থেকে আর কোনো ওয়ার্ড পড়ার দরকার নেই, বাট এই দুটো শব্দ আবার আন্ডারলাইন করো। একটা হচ্ছে রিকনসিলিয়েশন এবং আরেকটা হচ্ছে এমবডি। এই দুটো শব্দ এখান থেকে পরীক্ষা আসতে পারে। একটা কি রিকনসিলিয়েশন এবং আরেকটা হচ্ছে এমবডি, এবং আরেকটা হচ্ছে এমবডি শব্দটি আন্ডারলাইন করো। তাহলে রিকনসিলিয়েশন শব্দের অর্থ পাশে লিখে রাখতে পারো, যারা শব্দ অর্থ লিখছো তারা শব্দ অর্থটি লিখে রাখতে পারো। এটা হচ্ছে মিল করে দেয়া, এক জায়গায় করে দেয়া, মীমাংসা করে দেয়া, মিল করে দেয়া, এক জায়গায় করে দেয়া, মীমাংসা করে দেয়া। তাহলে পাশে শব্দটার অর্থ পাশে লিখে রাখো, রিকনসিলিয়েশন মানে হচ্ছে এক ধরনের মীমাংসা। ঠিক আছে, মিলমিশ করে দেয়া, মীমাংসা করে দেয়া, মীমাংসা বা মিলমিশ করে দেয়া। আচ্ছা, আর এমবডি, এমবডি শব্দের অর্থ কি? যে তুমি কোনো কিছু বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাওয়া, বাস্তবে রূপদান করার জন্য চেষ্টা করে যাওয়া, লেগে থাকা। ঠিক আছে, লেগে থাকা মানে সংগ্রামটাকে সফল না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া। কাজ চালিয়ে যাওয়া কিসের জন্য? দেখো, ন্যায় বিচারের জন্য। এই যে দেখো, ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য। গুড, যারা শব্দের অর্থটা জানো ভালো। তাহলে আমরা দুইটা শব্দ যে অর্থ জানলাম, একটা হচ্ছে রিকনসিলিয়েশন এবং আরেকটা হচ্ছে এমবডি। আচ্ছা, এখানে এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো, ইমপ্রিজনড, এটা একটু লিখে রাখো যে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। ইমপ্রিজন মানে হচ্ছে বন্দি থাকা, ভার্ব থেকে উৎপত্তি হয়েছে এটা। ইমপ্রিজন মানে জেলখানায় বন্দি থাকা। আর এত বছর ধরে, এখানে ফরের অর্থ হচ্ছে ধরে। দেখো, 3 দশক ধরে, ফরের, এই ফরের বাংলা অর্থ কিন্তু জন্যে না, এই ফরের বাংলা অর্থ হচ্ছে ধরে। তাহলে আজকে থেকে মনে রাখবা, ফরের দুইটা এখানে মিনিংটা, যেটা সিন্স এর মিনিং হচ্ছে হতে বা থেকে, সিন্স এর মিনিং হচ্ছে হতে বা থেকে, কিন্তু ফরের মিনিং হচ্ছে ধরে বা যাবত, ফরের মিনিং হচ্ছে ধরে বা যাবত। আচ্ছা, এখন দেখি কেউ বলতে পারো কিনা, বলো তো এই ফাইটটা এখানে কোন পার্টস অফ পিস? কেউ কি বলতে পারবে এখানে ফাইটটা কোন পার্টস অফ পিস? এটা পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষায় আসতে পারে। এখান থেকে দেখো, ফাইটটি কোন পার্টস অফ পিস? দেখি কারো জানা আছে কিনা, বলো ফাইটটি কোন পার্টস অফ পিস? হ্যাঁ, বন্দি থাকা, কারাগারে বন্দি থাকা, ইমপ্রিজন, জেলখানায় বন্দি থাকা। 3 দশক ধরে জেলখানায় বন্দি ছিলেন উনি। আচ্ছা, ফাইট এখানে কোন পার্টস অফ পিস? ফাইট এখানে কোন পার্টস অফ পিস? থ্যাংক ইউ, নাউন। কারণ এটা ডিটারমিনারের পরে আছে, দেখো হিজ এর পরে আছে, ডিটারমিনারের পরে নো অ্যাডজেক্টিভ নয়। ফাইট তো এমনিতে আমরা জানি যুদ্ধ করা, মানে ভার্ব হবে। তাহলে এটা অ্যাডজেক্টিভ নয়। ঠিক আছে সাইফুল, এটা অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে নাউন। ইমপ্রিজন মানে জেল, বন্দি থাকা, বন্দি, বন্দি, কারাগারে বন্দি থাকা, জেলখানায়, কারাগারে বা কোনো একটা জায়গায় বন্দি থাকা, ইমপ্রিজন। কারারুদ্ধ, কারাগারে বা কোথাও বন্দি থাকা। তাহলে এখানে ফাইট শব্দটি নাউন, এই ফাইট শব্দটি কিন্তু নাউন, নট ভার্ব। এই ফাইট শব্দটি হচ্ছে নাউন। আচ্ছা, এখানে আরো দুটি ইম্পর্টেন্ট শব্দ আন্ডারলাইন করে নাও। আরেকটা শব্দ আন্ডারলাইন করে নাও, পরীক্ষা আসতে পারে, রিসলভ। ঠিক আছে, যে উচ্চারণটা কিন্তু রিজলভ হয়ে যাবে, এরকম উচ্চারণটা এরকম হয়ে যাবে, রিজলভ। কিন্তু মনে হচ্ছে ভাই যেন রিসলভ, না, উচ্চারণটা হবে রিজলভ। রিজলভ মানে হচ্ছে তোমার দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞা, ডিটারমিনেশন, ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা বোঝায় এটা। এটা পরীক্ষা আসতে পারে, এটার সিনোনিম আসতে পারে। এবং এটাও কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাও এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটাও কিন্তু এখানে নাউন, রিজলভ এটাও একটা নাউন এখানে। ওকে, পরেরটা লেখো, ইমানসিপেশন। ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, ইমানসিপেশন শব্দের অর্থ মুক্তি পাওয়া। আচ্ছা, তাহলে আশা করি আন্ডারলাইন করেছো। এবার এই যে এটা একটা প্যাসিভ সেন্টেন্স, দেখো এই যে হি ওয়াজ ডিটারমাইন্ড, এই যে টু ব্রিং ডাউন, এটা একটা ফ্রেজাল ভার্ব। একটু লিখে নাও, এটার খাতায় খাতায় এটা লিখতে হবে, ব্রিং ডাউন, এটা একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ কমিয়ে নিয়ে আসা, যার অর্থ হ্রাস করা, কমিয়ে নিয়ে আসা, ব্রিং ডাউন। এটা একটু লিখে নাও খাতায়, আমি বলেছি যে খাতা বানাবে আর বইতে আন্ডারলাইন করবে, বইতে আন্ডারলাইন করবে এবং খাতা বানাবে। এটা খাতায় একটা লিখে ফেলবে, এই শব্দটা লিখে ফেলবা, ব্রিং ডাউন। এটার অর্থ, এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার অর্থ হচ্ছে কোনো কিছু কমিয়ে নিয়ে আসা,
হ্রাস পাওয়া বা কমিয়ে নিয়ে আসা। তাহলে কি কমাবে দেখো তো, কি কমাবে? অ্যাপার্থেইড। এই যে দেখো কি কমাবে, দেখো অ্যাপার্থেইড। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে হি ওয়াজ ডিটারমাইন্ড, উনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। এই যে হি ওয়াজ ডিটারমাইন্ড, দেখো হি ওয়াজ ডিটারমাইন্ড, উনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ কিনে নিতে, এই কমিয়ে আনতে। কি কমিয়ে আনতে? অ্যাপার্থেইড, বৈষম্য, বর্ণবাদকে কমিয়ে আনতে। আরেকটা পয়েন্ট লিখে রাখো, ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি। আরেকটা গ্রামার শিখে নাও, ওয়াইলের পরে যদি কখনো সরাসরি ভার্ব থাকে তাহলে ওই ভার্বের পরে আইএনজি। ঠিক আছে, ওই ভার্বের পরে আইএনজি। তাহলে এটাও একটু আন্ডারলাইন করে নিবা, গ্রামারের এই পয়েন্টটাও তুমি আন্ডারলাইন করবে। তাহলে while avoiding a civil war, his prestige and charisma helped him win, এই ভার্বটাকে লিখে রাখো, দ্যাট ইজ কল্ড কজেটিভ ভার্ব। এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা লিখে নাও। এটা হচ্ছে কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব। helped him win, অর্থাৎ হেল্প এমন একটা ভার্ব যার পরে টু দিলেও সঠিক, না দিলেও সঠিক। ঠিক আছে, হুড দিলেও সঠিক, না দিলেও সঠিক। তাহলে তার সম্মান এবং কারিশমা, কারিশমা মানে কি তোমরা সবাই জানো, এই যে সে কি যে কারিশমা দেখালো, যে কি যে কারিশমা দেখালো মানে সম্মোহন শক্তি, মুগ্ধ করার শক্তি, জাদু করার শক্তি। তাহলে হিজ প্রেস্টিজ এন্ড কারিশমা হেল্পড হিম উইন, এই হেল্পড হিম উইন একটা পজিটিভ ভার্ব। এখানে যদি টু দিতা তাহলে ভুল হতো না, কেউ যদি এখানে লিখতো টু উইন তাহলেও সেন্টেন্সটা ভুল হতো না। তাহলে পজিটিভ ভার্ব সম্পর্কে তোমাকে পড়তে হবে, পজিটিভ ভার্ব সম্পর্কে হুবহু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। পজিটিভ আরো আছে, আমি কিন্তু যা সচেতন করার জন্য তোমাদের বলছি যে কোন কোন জিনিসগুলো তুমি গুরুত্ব দিবা, কি কি পড়বা, কোন কোন পয়েন্ট গুলো পড়বা। ঠিক আছে, এরপরে তোমাদের আমরা ভোকাবুলারি ইউনিট ওয়াইজ তোমাদের পরীক্ষা নিব, ইউনিট ওয়াইজ ভোকাবুলারি এক্সাম হবে। ঠিক আছে, প্রতিটা ইউনিট ওয়াইজ ভোকাবুলারি এক্সাম নিব। এবং পরে আমি জুমে চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য কিছু ক্লাস, যাতে যারা শুধুমাত্র অ্যাসাইনমেন্টটা জমা দিবে বা যারা লিখবে তাদেরই আমি ক্লাস করার সুযোগ দিব তখন শুধু। ঠিক আছে, তাহলে এই যে কজেটিভ ভার্ব এটা আমরা জেনে নিলাম। কজেটিভ ভার্বের ক্ষেত্রে হেল্পড হচ্ছে এমন একটা কজেটিভ যার পরে টু ব্যবহার করলেও সঠিক, না করলেও সঠিক। তাহলে হি হেল্পড হিম টু ডু দ্য ওয়ার্ক বা ডু দ্য ওয়ার্ক, দুইটাই রাইট। আমি একটু একটা সেন্টেন্স আকারে লিখছি, দেখো তাহলে তোমাদের জন্য সহজ হবে। হি হেল্পড মি ডু অথবা টু ডু, অথবা টু ডু দুইটাই রাইট। হি হেল্পড হিম ডু অথবা টু ডু দুটিই রাইট। লিখে নাও, সে আমাকে করতে সাহায্য করেছিল। তাহলে হেল্প হচ্ছে এমন একটা পজিটিভ ভার্ব যার পরে নাউন প্রোনাউন, ঠিক আছে, তারপরে কি ডুও দিতে পারবো, টু ডুও দিতে পারবো, ডুও ব্যবহার করতে পারবো, টু ডুও ব্যবহার করতে পারবো। তাহলে এই হেল্প ভার্বটি আলাদাভাবে আন্ডারলাইন করে রাখো। কিন্তু মনে রাখবে, যদি এই হেল্পের জায়গায় হেল্প না থেকে যদি মেক থাকতো তাহলে কিন্তু বেইস ফর্ম হতো। যেমন হি মেড মি ডু, যদি মেড থাকতো তাহলে বেইস ফর্ম হতো। যদি গড থাকতো, গেট না থেকে যদি মানে মেড না থেকে গড থাকতো তাহলে হি গড মি টু ডু, টু ডু তখন আবার ইনফিনিটিভ ব্যবহার করতে হতো। তাহলে খেয়াল করে দেখো, তিনটি পজিটিভ ভার্বের ব্যবহার বললাম আমি। এখানে মেডের ক্ষেত্রে বেইস ফর্ম দিতে হবে, এখানে মেডের ক্ষেত্রে বেইস ফর্ম ব্যবহার করতে হবে, আর হেল্পড ক্ষেত্রে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে, আর গটের ক্ষেত্রে টু দিলেও সঠিক, না দিলেও অবশ্যই টু ব্যবহার করতে হবে। হেল্পের ক্ষেত্রে টু দিলেও সঠিক, না দিলেও সঠিক। মেকের ক্ষেত্রে অবশ্যই বেইস ফর্ম ব্যবহার করতে হবে, আর গেটের ক্ষেত্রে অবশ্যই টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম? তাহলে পজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। আজকে হয়তো আমাদের একটু বেশি লাগবে, সময়টা একটু বেশি লাগবে। তাহলে তোমরা এই পয়েন্টটা দাগিয়ে নিয়েছো। ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি, বলো তো কার পরে ভার্বের সাথে আইএনজি বলেছি, একবার লিখো। আমরা জানি প্রিপোজিশনের পরে আইএনজি, কিন্তু এখন আমরা জানলাম যে এই ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি, এটাও পরীক্ষা আসতে পারে, এটাও পরীক্ষা আসতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, এখানে আর ওরকম কঠিন কোনো শব্দ নাই, বাট একটা ইম্পর্টেন্ট শব্দ আছে, আন্ডারলাইন করতে পারো, ম্যানিফেস্টেশনস। ঠিক আছে, ম্যানিফেস্টো বলি যেটা আমরা, কি ম্যানিফেস্টেশন। তাহলে এই ম্যানিফেস্টেশন বা ম্যানিফেস্টো, এটার অর্থ হচ্ছে কি, এটার মৌলিক অর্থ কি জানো? ম্যানিফেস্টেশন এটার অর্থ হচ্ছে কোনো কিছু প্রকাশ করে দেয়া, বলে দেয়া। অনেক কিছু মিনিং আছে, এটা লক্ষণ স্পষ্ট করা, কোনো কিছু ব্যাখ্যা করা, দেয়া। ম্যানিফেস্টো এই এখান থেকে পরীক্ষা আসবে এটা। হ্যাঁ, ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, ব্রিং ডাউন একটা ফ্রেজাল ভার্ব, ব্রিং ডাউন একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ কমিয়ে নিয়ে আসা, হ্রাস পাওয়া।
যার অর্থ কমিয়ে নিয়ে আসা, হ্রাস পাওয়া। হ্যাঁ, while এর পরে আইএনজি, গুড। প্রিপোজিশনের পরে আইএনজি, আর একটা শিখেছি আমরা while এর পরে আইএনজি, গুড। আরো আছে, সামনে অনেক গ্রামার আছে। ধৈর্য ধরে 20টা মিনিট ক্লাস করো, অনেক কিছুই শিখতে পারবে। তাহলে এই ম্যানিফেস্টো মানে প্রকাশ করে দেয়া, লক্ষণ বা প্রকাশ, কোনো কিছু বলে দেয়া, প্রকাশ করে দেয়া। ঠিক আছে। আচ্ছা, ডিউরিং শব্দের ব্যবহারটা একটু খেয়াল করে দেখো, ডিউরিং মাই লাইফ। তাহলে এই যে ক্লাসের সময়, তাহলে ইংরেজি বলো দেখি, সবাই কমেন্টে লিখো। ডিউরিং মাই লাইফ বললাম, আমার জীবনের, জীবনের সময়ে, জীবন ব্যাপী, জীবনের সময়ে। কিন্তু আমি যদি বলি এই যে ক্লাসের সময়, তাহলে কি বলবা? একটু ঝটপট কমেন্টে লিখো। যদি বলি ক্লাসের সময়। ম্যানিফেস্টো মানে কোনো কিছু লক্ষণ, কোনো কিছু প্রকাশ করে দেয়া, কোনো কিছু প্রকাশ করা, ব্যাখ্যা করা, প্রকাশ করা। হ্যাঁ, ডিউরিং মাই ক্লাস, গুড, ডিউরিং মাই ক্লাস, ডিউরিং দ্য মুভি, ডিউরিং মাই ক্লাস, গুড, ডিউরিং মাই ক্লাস। আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে এই আনটিলটা কোন পার্টস অফ স্পিচ? এখানে কেউ কি বলতে পারবে এই আনটিলটা কোন পার্টস অফ স্পিচ? বলো দেখি, এই আনটিলটি কোন পার্টস অফ স্পিচ? ডিউরিং মাই ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অনেকেই পেরেছো। এখানে আনটিলটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কে বলতে পারে আনটিলটা কোন পার্টস অফ স্পিচ? আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। দেখি কয়জন এটা সঠিক উত্তর দিতে পারে, আনটিলটি এখানে কোন পার্টস অফ স্পিচ? একজন বলেছে কনজাংশন। ওকে, তাহলে দেখো একজন বলেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে তোমাদের ওয়ার্ড আইডেন্টিফিকেশন অনেকের প্রবলেম আছে। ওয়ার্ড আইডেন্টিফিকেশনের যাদের প্রবলেম আছে, তারা একটু আমার ক্লাস, বেসিক ক্লাসগুলো করে নিবা। পেজে আছে, ইউটিউব চ্যানেল তানভীর ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং পেজে আছে। এই আনটিলটা এখানে কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, কেউ বলেছে অ্যাডভার্ব, কেউ বলেছে প্রিপোজিশন, কেউ বলেছে কনজাংশন। আর লাইভটা একটু শেয়ার করে দাও। যারা যারা শেয়ার করেছো তারা একটু ডান লিখো, কমেন্টে ডান লিখো। যারা শেয়ার করেছো তারা কমেন্টে ডান লিখো। তাহলে যারা লাইভটা শেয়ার করেছো কমেন্টে ডান লিখো, গুড। দ্যাট ইজ প্রেপোজিশন, নট কনজাংশন। কনজাংশন হলে দুটি সমজাতীয় জিনিসকে যুক্ত করতো অথবা দুটি ক্লজকে যুক্ত করতো। এখানে কিন্তু কোনো ক্লজ নাই, দেখো আনটিলের পরে কোনো ক্লজ নাই। আনটিলের পরে আছে একটা নাউন ফ্রেজ, এই যে দেখো আনটিল দ্য এন্ড। দ্য এন্ড দেখো, এটা একটা নাউন ফ্রেজ। আনটিলের পরে দেখো এখানে একটা নাউন ফ্রেজ আছে আনটিলের পরে, তাহলে এটা একটা প্রিপোজিশন, নট কনজাংশন। তাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তোমাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, তাহলে এটা পড়াতে হবে তোমাদের। ঠিক আছে। যাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের প্রবলেম আছে তারা পেজে ক্লাস আছে, অথবা আমি আবার কয়েকদিন পরে ক্লাস নিব, তখন তোমাদের জানিয়ে দিব পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে যাদের সমস্যা আছে। আচ্ছা, এবার এই যে আমরা এত তথ্য পড়লাম তোমাদের, আমি একটা কথা বলেছিলাম, এই যে ইনফরমেশন গুলো জানতে হবে, ইনফরমেশন গুলো জানতে হবে। এবার আমরা আসো কিছু ইনফরমেশন জেনে নেই। এই যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, এটা একটা তথ্য। সো এটা আন্ডারলাইন করতে হবে। এই তথ্যটি তোমার মাল্টিপল চয়েসও আসতে পারে, এটা মাল্টিপল চয়েসও আসতে পারে। আবার এটা কোথায় আসতে পারে দেখো, তোমার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে পারে, যে নেলসন ম্যান্ডেলা কত সালে প্রেসিডেন্ট হয়েছিলেন, কত সালে প্রেসিডেন্ট হয়েছিলেন? 1994, 1994 কত সালে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন? যেবার এবছর পরীক্ষায় আসছে, তোমরা কি পড়েছো যে ওই পান্ডা কত গ্রাম বাঁশ খায়? ঠিক আছে, কত কিলোগ্রাম বাঁশ খায় বলতে পারবে? পান্ডা কত কিলোগ্রাম বাঁশ খায়? এটা এই বছর পরীক্ষা আসছে, কিন্তু বিইউপি এবং আরো কয়েকটা পরীক্ষা এটা আসছে। পান্ডা কত কিলোগ্রাম বাঁশ খায়, কেউ কি বলতে পারবে? পান্ডা কত কিলোগ্রাম বাঁশ খায়? হ্যাঁ, থাকবে থাকবে। পান্ডা কত, হ্যাঁ 38, এই যেটা পরীক্ষা আসছে। কিন্তু তেমনি এখানে পরীক্ষা আসতে পারে, নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? নেলসন ম্যান্ডেলা কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, 1994। এবং উনি হচ্ছে প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট। আর সালের আগে আবার ইন হয়, তোমরা জানোই যে এটা পরীক্ষা আসতে পারে, সালের আগে ইন, সালের আগে ইন, গুড। তাহলে বোঝা গেছে যে তোমরা যদি রেগুলার ক্লাস করো, পুরো বইটা শেষ করলে কি হবে, তোমাদের কি কাজে লাগবে বলো?
পুরো বইটা শেষ করে দিলে তুমি নোট করে রাখবে, এই যে হাইলাইট করে রাখলা বা নোট করে রাখলা, পরে আবার তুমি ঠান্ডা মাথায় পড়তে পারবে। আচ্ছা, এরপরে দেখো হিলিং, আর 10-15 মিনিট লাগবে, দেখো আর বেশি সময় লাগবে না। হিলিং মানে উপশম করা, হিলিং শব্দটা আন্ডারলাইন করো, এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, হিলিং শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসতে পারে। হিলিং কোনো কিছু কমিয়ে নিয়ে আসা, আহত আঘাত কোনো কিছু কমিয়ে নিয়ে আসা, তাহলে হিলিংটা উপশম করা, হিলিংটার অর্থ হচ্ছে উপশম করা, নিরাময়, উপশম, কমিয়ে নিয়ে আসা, এই হিলিং শব্দটা পরীক্ষা আসবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ হিলিং শব্দটি। এবং হিলিংটা এখানে কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে? বলো তো হিলিংটা কোন পার্টস অফ স্পিচ? এখানে হিলিংটা কোন পার্টস অফ স্পিচ? হিলিংটা কোন পার্টস অফ স্পিচ দেখো। আমাদের ক্লাস কি বারে হবে? ক্লাস হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 10টায়। হ্যাঁ, রবিবার এবং শুক্রবার রাত 10টায় ক্লাস হবে, সেটা অন্য ক্লাস হবে, 200 ম্যাজিক রুলস এর ক্লাস হবে, 200 এর ক্লাস হবে। গুড, সেটা নাউন। এখানে উন শব্দটা, এটাও নাউন, কিন্তু দেখো এটাও আন্ডারলাইন করে রাখো, এটাও নাউন। এই যে এই শব্দটাও নাউন কিন্তু। গুড, এই শব্দটি নাউন, থ্যাংক ইউ। আচ্ছা, টু ব্রিজ দ্য ক্যাজম, এই যে এই শব্দটা পরীক্ষা আসবে, ক্যাজম এটা একটা নাউন। ক্যাজম শব্দের অর্থ হচ্ছে ফাটল, এটা ইম্পর্টেন্ট একটা শব্দ, লিখে নাও। ক্যাজম শব্দের অর্থ হচ্ছে দূরত্ব বা ব্যবধান বা ফাটল, দূরত্ব, ব্যবধান বা ফাটল, দূরত্ব, ব্যবধান বা ডিভাইডেশন, ভাগ হয়ে যাওয়া আর কি, পার্থক্য তৈরি হয়ে যাওয়া, বিশাল পার্থক্য তৈরি হয়ে যাওয়া, বিশাল পার্থক্য তৈরি হয়ে যাওয়া, এটাও কিন্তু নাউন। এই ক্যাজম শব্দটাও কিন্তু একটা নাউন। আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে ডিভাইড কেন হলো? এই ভার্বের সাবজেক্ট কোনটা বলো? এই যে ডিভাইড ভার্বের সাবজেক্ট কোনটা, দেখি কে বলতে পারে, বলো। এই ডিভাইড ভার্বের সাবজেক্ট কোনটা বলো? উনস মানে আহত আর কি, আহত, কষ্ট, ক্ষত, হ্যাঁ ক্ষত, ক্ষত, আহত, কষ্ট, ক্ষত, আহত, কষ্ট, গুড। তাহলে ডিভাইড, এই ডিভাইড শব্দটির সাবজেক্ট কোনটা বলতে পারবে কেউ? এই ডিভাইড শব্দটির সাবজেক্ট কোনটা? আজ তো সাবজেক্ট হবে না, সাবজেক্ট তো পরে থাকে না। হ্যাঁ, এই যে দা ক্যাজমস, এই কারণে এখানে যদি ক্যাজম হতো তাহলে ডিভাইডস হতো, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। এই যে দ্যাটটা আন্ডারলাইন করতে পারো, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে একটা গ্রামার লিখে নাও, রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। লিখে নাও, রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে, রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করছে? এই ক্যাজমস কে। এটা, এই ক্যাজমসটাই হচ্ছে ডিভাইডেড সাবজেক্ট, এই ডিভাইডেড সাবজেক্ট, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে ইংলিশে বলা হয় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, লিখে নাও এটা। আর দ্যাটের পরের ভার্বটা, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা হবে কোনটা অনুযায়ী? অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা হবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা হবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। আচ্ছা, তারপরে আর এখানে আর কোনো কিছু নাই, এটা শিখতে হবে না। এবার উনি নোবেল পুরস্কার পেয়েছে 1993-তে, এটা ইম্পর্টেন্ট। নোবেল পুরস্কার পেয়েছে উনি 1993-তে, তার মানে উনি নোবেল পুরস্কার পাওয়ার পরের বছর প্রেসিডেন্ট হয়েছে, এটা ইম্পর্টেন্ট। আর এখানে লিখবা যে in 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ অ্যান্ড অনার হি শেয়ার্ড উইথ, কার সাথে শেয়ার করেছিল? এই লোকটার নাম জানতে হবে, এফ ডি ক্লার্ক। এফ ডি ক্লার্ক, এটা পরীক্ষায় FW ক্লার্ক, এটা মনে রাখতে হবে। আর এই যে এখানে কমা দিয়ে, এই যে ডি ক্লার্কের পরে কমা দিয়ে বললো দা হোয়াইট আফ্রিকান লিডার, এটাকে ইংলিশে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। এটা একটু লিখে নাও, এটাকে ইংলিশে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। অর্থাৎ কোনো ব্যক্তির, কমা দিয়ে কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করা, ভিন্ন আরেকটি পরিচয় প্রকাশ করা, কমা দিয়ে কোনো ব্যক্তির ভিন্ন আরেকটি পরিচয় প্রকাশ করা, এটাকে ইংলিশে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন।
এটা পরীক্ষা আসবে তোমাদের, নাউন ইন এ পজিশন, এমনকি মডিফায়ারও পরীক্ষা আসবে। আর একইভাবে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দেখো এই হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। আর এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আন্ডারলাইন করে নাও, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আন্ডারলাইন করে নাও, ফ্রি ফ্রম, ফ্রিড ফ্রম। মনে রাখবে কোথাও কাউকে কোনো কিছু থেকে রক্ষা করা, বাঁচানো, সবগুলোর সাথে ফ্রম হয়। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড নাউন ইন অ্যাপোজিশন। ফ্রি ফ্রম, সেফ ফ্রম, প্রোটেক্ট ফ্রম লিখে নাও। কোনো কাউকে কোনো কিছু থেকে রক্ষা করা ফ্রম হয়। রেস্কিউ ফ্রম, উদ্ধার করা, রেস্কিউ ফ্রম। ফ্রি ফ্রম, প্রোটেক্ট ফ্রম, সেফ ফ্রম, প্রোটেক্ট ফ্রম, সেফ ফ্রম। তাহলে ফ্রি ফ্রম। প্রিজন মানে আগের মতো ইমপ্রিজন, ইমপ্রিজন শব্দটা ভার্বে রূপান্তরিত, প্রিজন মানে জেলখানা। আচ্ছা, তারপরে দেখো তাহলে আমরা পেলাম 3 ইয়ার্স এবং নেগোশিয়েটেড, এই শব্দটা ইম্পর্টেন্ট। নেগোশিয়েটেড মানে আলোচনা করা, মীমাংসার উদ্দেশ্যে কোনো কিছু আলোচনা করা আর কি, সমাধানের উদ্দেশ্যে আলোচনা করা, নেগোশিয়েট, নেগোশিয়েট। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো, এই ওয়েন্ট অন ভার্বের নিচে আন্ডারলাইন করো। এটা এমন এক ধরনের ভার্ব যে ভার্বের পরে ইনফিনিটিভ ব্যবহৃত হতে পারে, জিরান্ড ব্যবহৃত হতে পারে। এই ওয়েন্ট অন, এই ভার্বটা আন্ডারলাইন করো। ওয়েন্ট অন, ম্যান্ডেলা ওয়েন্ট অন, এই ভার্বটা আন্ডারলাইন করো। এই ভার্বের পরে ইনফিনিটিভ এবং জিরান্ড দুটাই ব্যবহৃত হতে পারে। যেমন এবার পরীক্ষা আসছে তোমাদের, দেখবা লাইক শব্দটি, আই লাইক টু ড্যান্স বলতে পারবা, আই লাইক ড্যান্সিং বলা যাবে, আই লাইক টু ড্যান্স বলা যাবে, আবার আই লাইক ড্যান্সিং বলতে পারবা। তাহলে আই লাইক ড্যান্সিং, আই লাইক টু ড্যান্স, বোথ আর কারেক্ট। আই লাইক টু ড্যান্স, আই লাইক ড্যান্সিং, বোথ আর কারেক্ট। তেমনি ওয়েন্ট অন প্লেইং বলতে পারবে, ওয়েন্ট অন টু প্লে, দুটোই ব্যবহার করতে পারবে। তাহলে এই ভার্বটা আন্ডারলাইন করে রাখো, এটা এমন এক ধরনের ভার্ব যার পরে ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই ব্যবহার করতে পারে, অর্থাৎ টু প্লাস ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজি দুটি এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে অন দা ওয়ার্ল্ড স্টেজ, এখানে অ্যাজ আবারও প্রিপোজিশন, এই যে এটা পরীক্ষা আসতে পারে দেখো, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, আমরা জানি অ্যাজ মানে হিসেবে, তাই না, অ্যাজ মানে হিসেবে, এটার অর্থ তোমরা জানো। আচ্ছা, তার মানে এখানে আর ওরকম ইম্পর্টেন্ট শব্দ নাই। ডিগনিটি মানে আমরা মর্যাদা বা সম্মান, এটা সবাই জানি, মর্যাদা বা সম্মান, ডিগনিটি। আচ্ছা, রেঞ্জ ফ্রম দা পলিটিক্যাল রিপ্রেশন, এই রিপ্রেশন শব্দটার অর্থ পরীক্ষায় আসতে পারে। এই যে ফ্রম এর সাথে টু হয়, আমরা প্রথমেই ক্লাসের শুরুতেই শিখেছিলাম ফ্রম এর সাথে টু হবে, এই যে দেখো টু আছে। আর এই যে রিপ্রেশন, রাজনৈতিক নিপীড়ন, এই রিপ্রেশন শব্দের অর্থ পাশে লিখে রাখো, রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, দমন করা, রাজনৈতিক নিপীড়ন, দমন, নির্যাতন, এটা লিখে রাখো রিপ্রেশন শব্দটি, এটা পরীক্ষা আসতে পারে। বা চাপাচাপি করা। আচ্ছা, তারপরে নেলসন ম্যান্ডেলার এই তথ্যটা ইম্পর্টেন্ট, উনি জুন মাসে 2004 সালে উনি স্বাভাবিক জীবনযাপন, এই ভার্বগুলো আলাদাভাবে পড়তে হবে তোমাকে। এটা লিস্ট আছে দেখবা, আমার এটা ক্লাস আছে, ইয়েতে আছে কিছু ভার্ব, মানে ওই ভার্বগুলো তোমাকে আলাদাভাবে পড়তে হবে, চেনার উপায় নাই। ঠিক আছে, চেনার বলতে কিছু টেকনিক আছে, কবিতা আছে, গল্প আছে, ওগুলো দিয়ে তোমাকে মনে রাখতে হবে, আসবে ওগুলো ক্লাস যখন নিবো ওগুলো আসবে। আচ্ছা, এখন তুমি যে জিনিসটা একটু করে নাও সেটা হচ্ছে কি, দেখো রিপ্রেশন লিখেছো, আর কত সালে উনি তার স্বাভাবিক জীবন থেকে মানে আড়ালে চলে যায় বয়সের কারণে, সেটা হচ্ছে 2004 সালে। ক্ষমতায় আসে 1994 সালে, ঠিক 10 বছর পরে। একটু মনে রাখবা কিভাবে, দেখো ঠিক 10 বছর পরে। অবদমন শব্দটা কঠিন, অবদমন শব্দটির অর্থ কঠিন বুঝায়, এক কথায় নিপীড়ন, তাহলে মনে রাখতে সহজ হবে তোমার। তাহলে 86তম জন্মদিনের আগে 4 সালে উনি স্বাভাবিক জীবন থেকে আড়াল হয়ে যায়, আড়ালে চলে যায়। ওকে, এরপরে এই যে এই শব্দটি এবার মেডিকেল পরীক্ষায় আসছে, মেডিকেল অথবা বিউপি যে কোনো একটা পরীক্ষায় এই শব্দটি এসেছে, দেখো অ্যাডোর, অ্যাডোর থেকে অ্যাডোরিং, অ্যাডোর শব্দের অর্থ হচ্ছে কাউকে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা, আদর করে বলা। অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় মানুষদেরকে উনি ভালোবেসে আদর করে বললেন যে আমাকে তোমরা ডেকো না, আমি তোমাদের ডাকবো। তাহলে আরেকটা শব্দ পরীক্ষা এসেছে দেখো, রিভার্ড, রিভার্ড শব্দটা লেখো, লিখে রাখো পাশে, শ্রদ্ধেয়, সম্মানিত বা শ্রদ্ধেয়। রিভার্ড শব্দের অর্থটা লিখে রাখো, সম্মানিত বা সম্মান বা শ্রদ্ধেয়, শ্রদ্ধেয় এটা লিখে রাখো,
শ্রদ্ধেয়, রিভার্ট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধেয়। আর এটা যখন স্পার্কল, স্পার্ক করা, আমরা জানি স্পার্কল শব্দের অর্থ আমরা সবাই জানি যে কোনো কিছু স্পার্ক করা। ওই যে যখন ঝালাই করে, ঝালাই মেশিন যেমন স্পার্ক করে, জল জল করে ওঠে, জল জল করে ওঠা। তাহলে স্পার্কল শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষা আসতে পারে। মানে আলো, আলোর ঝলকানি, আলোর ঝলকানি, হ্যাঁ ঝলক, ঝলক, আলোর ঝলকানি বা ঝলক, আলোর, হ্যাঁ দ্যুতি, তাহলে আলোর ঝলকানি। ঠিক আছে। আচ্ছা, আনওয়েভারিং এই শব্দটা এবার পরীক্ষা আসছে, এবার পরীক্ষা এসেছে আনওয়েভারিং এই শব্দটি পরীক্ষা এসেছে, লিখে রাখো অকাঠ্য। আনওয়েভারিং অকাঠ্য, অপরিবর্তনশীল, অকাঠ্য অপরিবর্তনশীল, অকাঠ্য অপরিবর্তনশীল, অকাঠ্য বা অপরিবর্তনশীল। দৃঢ়, একদমই পারফেক্ট তথ্য, পারফেক্ট মেসেজ। তাহলে আশা করি বুঝতে পারো আনওয়েভারিং, দৃঢ়চেতা, অবিচল, অবিচল, গুড, অবিচল বলতে পারো, অবিচল, অবিচল। আচ্ছা, তাহলে আর এখানে আর খুব বেশি ইম্পর্টেন্ট শব্দ নেই। এরপরে লেখো ইপিক সেন্টার, এটা আন্ডারলাইন করো একটু, ইপিক সেন্টার। ইপিক সেন্টার হচ্ছে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখানে কেন্দ্রবিন্দু, আরেকটা তথ্য মনে রাখবা, নাদিম গডিমার একজনের নাম, উনি ছিলেন সাউথ আফ্রিকান রাইটার, এটাও একটা নাউন ইন পজিশন। পরীক্ষায় চলে আসবে যে নাদিম গডিমার কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাহলে লিটারেচারের জন্য, লিটারেচারের জন্য পরীক্ষায় তথ্য আসতে পারে যে নাদিম গডিমার কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, লিখবা লিটারেচারের জন্য, লিটারেচারের জন্য, কিসের জন্য, লিটারেচারের জন্য। হ্যাঁ দ্যুতি, ঠিক আছে, লিটারেচারের জন্য, গুড, এটাও নাউন ইন পজিশন, এটাও নাউন ইন পজিশনটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো দা ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার, এগুলো তো জানো, বার মানে পলিটিক্যাল প্রিজনার। এই যে মিথিক শব্দটা ইম্পর্টেন্ট, মিথিক স্ট্যাচিউর, এই শব্দটা ইম্পর্টেন্ট, মিথিক স্ট্যাচিউর এই শব্দটি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। মিথিক শব্দটি এসেছে মিথোলজি থেকে, মিথিক শব্দটি এসেছে মিথোলজি থেকে, পৌরাণিক কাহিনীর প্রতিমূর্তি, পৌরাণিক প্রতিমূর্তি, মানে পৌরাণিক যে ক্যারেক্টার গুলো আছে, পৌরাণিক যে চরিত্রগুলো আছে, বিখ্যাত ব্যক্তিত্ব গুলো আছে, ঠিক ওরকম। এখানে আর ওরকম ইম্পর্টেন্ট শব্দ নাই, অপ্রেসড মানে নির্যাতন, অপ্রেসড মানে নির্যাতন, এটা তো জানো। আচ্ছা, এবার এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, উনি 1963 সালে রিভোনা ট্রায়ালের মাধ্যমে তাকে শাস্তি দেয়া হয়, রিভোনিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। পরীক্ষা আসতে পারে কোন ট্রায়ালের মাধ্যমে, কোন ট্রায়ালের মাধ্যমে, বার মানে জেলখানা, বার মানে জেলখানা, বার মানে জেলখানা, এটা পরীক্ষা আসতে পারে কোন ট্রায়ালের মাধ্যমে, কত সালে নেলসন ম্যান্ডেলাকে জেলখানায় মানে উনি জেলে যান, এটা পরীক্ষা আসতে পারে। রিভোনিয়া ট্রায়াল, এই ট্রায়ালের নামটা মনে রাখবা, রিভোনিয়া ট্রায়াল। আর হি স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, ডক মানে তার যে ওই যে কাঠগড়া, কাঠগড়া, ঠিক আছে, জেলখানার যে কাঠগড়া থাকে সেখানে আর কি, সেই পয়েন্টটা মনে রাখলে হবে। ঠিক আছে, আশা করি মনে রাখতে পারবা। ডগ, ডগ শব্দের অর্থ কি তাহলে, আশা করি বুঝতে পেরেছো, কাঠগড়া, পৌরাণিক, লিজেন্ডারি, গুড। আর পলিটিক্যাল টেস্টিমনি মানে রাজনৈতিক পরিচয়পত্র, পরিচয় আর কি, রাজনৈতিক পরিচয়ের প্রমাণ। আচ্ছা, এখানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবা, ডেডিকেটেড টু, ডেডিকেট টু, তাহলে এখানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখবে, ডেডিকেট টু, ডেডিকেট, ডেডিকেট টু, এটা আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আন্ডারলাইন করে রাখো, ডেডিকেট টু, ডেডিকেট টু। আর কারো বিরুদ্ধে করা, ফট এগেইনস্ট, এটা তো জানো, কারো সাথে করা ফট, ফাইট উইথ, ফট উইথ, ফাইট উইথ, আর কারো বিরুদ্ধে করা ফট এগেইনস্ট।
এই দেখো, অর্থাৎ ব্ল্যাক ডমিনেশন এবং হোয়াইট ডমিনেশন। আর 2 মিনিট লাগবে। দেখো, আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল। এই চেরিশ শব্দের অর্থ লালন করা, ভিতরে লালন করা, মনে মনে লালন করা, লালন করা। আর এখানে একটা শব্দ আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হারমোনি, ঐক্য বা ব্যালেন্স। হারমোনি, ঐক্য বা ব্যালেন্স, এই শব্দটি ইম্পর্টেন্ট। হারমোনি, ঐক্য বা ব্যালেন্স। হ্যাঁ, হারমোনি, ঐক্য বা ব্যালেন্স। আর এখানে একটা ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, আন্ডারলাইন করো। ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, যদি দরকার হয়, লিখে নাও। ইফ নিডস বি, যদি প্রয়োজন হয় বা যদি দরকার হয়। এটা একটা ইডিয়মস বা ফ্রেজ এন্ড ইডিয়মস, আন্ডারলাইন করে রাখো। ফ্রেজ এন্ড ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস। ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। ইফ নিডস বি, পরীক্ষা আসতে পারে এটা। ইফ নিডস বি, যদি প্রয়োজন হয়, খুব সুন্দর একটা মিনিং। ইফ নিড বি, যদি দরকার হয়, প্রয়োজন হয়। আচ্ছা, এখান থেকে দুইটা শব্দ এবার পরীক্ষা আসছে, ইতিমধ্যে এবার পরীক্ষা এসেছে। দেখো, একটা অ্যাডোর, যেটা আমি আগেই বলেছি। অ্যাডোর, অ্যাডোর মানে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবেসে শ্রদ্ধা করা, এটা আর কি। আর এটা হচ্ছে তার গোত্র নাম। মাদিবা শব্দটি হচ্ছে তাদের ক্লেন নেম। ক্লেন নেম মানে গোত্র নাম। পরীক্ষা আসতে পারে মাদিবা কার ডাক নাম ছিল বা কার গোত্র নাম ছিল। মাদিবা কার গোত্র নাম ছিল? সো মাদিবা নেলসন ম্যান্ডেলা। তোমাদের পরীক্ষায় দিতে পারে মার্টিন লুথার কিং। তিনটা রাইটারের নাম দিবে, দেখবা এরকম দিয়ে দিবে। বঙ্গবন্ধুর নাম মাদিবা ছিল, অথবা তুমি নেলসন ম্যান্ডেলার নাম মাদিবা ছিল, নাকি তুমি মার্টিন লুথার কিং এর নাম মাদিবা ছিল, এরকম দিয়ে দিবে পরীক্ষায়। ক্লেইন নেম, গোত্র নাম, গোত্র নাম। আর লাস্ট ওয়ান, এটা একটু পড়ে নিবা। লর্ড, এই যে লর্ড শব্দটা, এটা পরীক্ষা আসছে। লর্ড মানে প্রশংসা। খুবই সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। লর্ড মানে প্রশংসা, প্রেইজ, লর্ড। এই লর্ড শব্দটা যেহেতু পরীক্ষায় অনেকবার এসেছে, কারণ লর্ড মানে প্রশংসা। কেউ আমরা জানি না যে লর্ড মানে প্রশংসা, হয়তো অনেকেই খেয়াল করি না, কিন্তু এই শব্দটাই পরীক্ষায় চলে এসেছে। লর্ড শব্দের অর্থ প্রশংসা করা। তাহলে আমরা অনেকগুলো তথ্য জানলাম, অনেকগুলো ভোকাবুলারি জানলাম, পজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম, আমরা তথ্য ইনফরমেশন জানলাম। আমাদের যে লক্ষ্য ছিল, এবার লক্ষ্যটা একটু 2 মিনিট লক্ষ্যটা দেখো। লক্ষ্যটা কি ছিল? আমাদের ইংলিশ ফর টুডে বইটা যখন আমরা পড়বো, আমাদের এই পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে। 1 নাম্বার কি দেখো? ভোকাবুলারি, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রিপোজিশন, ইনফরমেশন, গ্রামার। গ্রামার আমরা এখানে অনেক গ্রামার আছে, বাট আমি শুধু আজকে বলেছি পজিটিভ ভার্বটা ইম্পর্টেন্ট। পজিটিভ ভার্বটা, বা অ্যাজ এর কথা বলেছি, অ্যাজ হচ্ছে প্রিপোজিশন। ফ্রি ফ্রম শিখেছি, ডেডিকেট টু, ঠিক আছে। আবার একটা ভার্ব শিখেছি যে ভার্বের পরে টু এবং আইএনজি দুইটাই ব্যবহার করা যায়। হ্যাঁ, রেকর্ড থাকবে, পরে দেখে নিতে পারবে। আজকে এখানে লিটারেচার নাই, তবে তোমাদের একটা পড়া দিয়ে দিচ্ছি, তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি। এই যে এই ইগুলো তুমি নিজে নিজে পরীক্ষা দিয়ে ফেলবা। এই যে এগুলো আজকে পরীক্ষা দিয়ে ফেলবা। অ্যাপারথেট শব্দের মানে কি, আইকন মানে কি, আইকন মানে কি, এটা একটু পরীক্ষা দিয়ে ফেলবা। নিজে পরীক্ষা দিবা। আর এখানে কিছু তথ্য আছে, যে তথ্যগুলো তুমি কখনো পড়ো না, ঠিক আছে, যে তথ্যগুলো তুমি কখনো পড়ো না, পরীক্ষায় আসতে পারে। এই যে এখানে কিছু তথ্য আছে, দেখো। এই যে এখানে কিছু তথ্য আছে, এই তথ্যটি অনেকে আমরা জানি না। এই যে দেখো, টু লাইফ ইমপ্রিজনমেন্ট ইন 1964, এই যে দেখো এখানে লেখা আছে। এই যে এই প্রিপোজিশনটি পরীক্ষায় আসছে, আইসোলেট ফ্রম। এই প্রিপোজিশনটি পরীক্ষায় এসেছে, দেখো, আইসোলেট ফ্রম। হ্যাঁ, ক্লিন নেম, ক্লিন না, ক্লিন, গোত্র নাম। এটা পরীক্ষায় এসেছে, আইসোলেট ফ্রম। আর এই যে এখানে একটা এই প্রশ্নটা এসেছে, দেখো। এই যে রোবেন 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 আইল্যান্ড, পেনাল কলোনি অফ কেপ টাউন, উনি কোথায় বন্দী ছিলেন? এটা কিন্তু আমাদের দেশের স্টুডেন্ট, মানে আই থিঙ্ক তোমরা কেউই জানতা না এটা। আজকে যারা ক্লাস করছো তারা কেউই এই জিনিসটি পড়ে দেখোনি। দুই একজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে, আই থিঙ্ক 99% স্টুডেন্টই তোমরা এটা পড়ে দেখোনি। রোবেন আইল্যান্ড, এ পেনাল কলোনি অফ কেপ টাউন। কেপ টাউনের রোবেল আইল্যান্ডে তাকে বন্দি করে রাখা হয়েছিল। হি ওয়াজ ইমপ্রিজন। তোমার বই থেকেই প্রশ্ন করবে, কিন্তু তুমি এটা কখনো ঘুরেও দেখবা না। তোমার বই থেকেই প্রশ্ন করবে যে উনি কোন আইল্যান্ডে বন্দী ছিলেন। তো তুমি তো মনে করবা যে তোমার বইতে তো এই ধরনের তথ্য নাই, ঠিক আছে। ওই যে ইয়ের মতো আর কি, যে তোমার পান্ডা কত কত গ্রাম, তো বলে এটা তো পড়ি নাই ভালো করে, ঠিক আছে। তাহলে এটা খেয়াল করবা, এটা অনেকেই জানি না। তাহলে রোবেন আইল্যান্ড, পেনাল কলোনি অফ কেপ টাউন, এটা পিডিএফ এমনিতে আছে, গুগলে আছে।
না পেলে আমাকে বলো, আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা কিন্তু এই স্টুডেন্টরা, অনেকে এই স্টুডেন্টরা জানে না। আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকজন প্রেসিডেন্টের নাম আছে, সেটা আমরা জানি না। PW বোথা, এই যে এটা আসতে পারে, যে উনি ইন হিজ লেটার ইয়ার্স ইন প্রিজন, জেলখানায় উনি যে এদের সাথে কাজ করেন, এই যে সাকসেসর ডি ক্লার্ক এবং PW বোথা, তোমার বই থেকে দিবে, কিন্তু তুমি হয়তো এটা খেয়াল করবে না যে বইতে এটা আছে কিনা মূলত। গন্ডগোল হয় যে টাউনশিপ অফ সুয়েটো ইন 1976, এই যে 1976 এ একটা বড় ধরনের গন্ডগোল হয়, দাঙ্গার মতো একটা গন্ডগোল হয়, এটা পরীক্ষা আসতে পারে। এই যে টাউনশিপ অফ সুয়েটো, এটা এগুলো কিন্তু পড়ো নাই, আই থিঙ্ক কেউ এখানকার পড়ো নাই আমরা। ঠিক আছে, আগামী ক্লাস মঙ্গলবার রাত 10টায়, আর শুক্রবারেও ক্লাস থাকে, তবে কালকে হয়তো শুক্রবার এবং রবিবারেও ক্লাস থাকবে, সেটা হচ্ছে তোমার ওই যে 200 এর ক্লাস, 200 ম্যাজিক রুলস এর ক্লাস, গ্রামার ক্লাস। তাহলে পরীক্ষা একটা মজার দিন বলো, উনি কথায় কথায় বলতেন আমার 10,000 ডেজ অফ ইমপ্রিজনমেন্ট ওয়ার এট লাস্ট ওভার, এটা কয় হাজার দিন, এটা আসতে পারে, এটা পরীক্ষায় দিয়ে দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এটা তাহলে তোমরা ভালো করে এই জিনিসটা পড়বা, কিন্তু অনেকে কি করে না, এই তথ্যটি বা এই জিনিসটি পড়ে না। এই যে ওনার স্ত্রীর নাম কি, এটা আমরা অনেকে জানতাম না। এই যে ভিক্টর ভেরেস্টার প্রিজন, এই যে ওয়াইফ, তার ওয়াইফের নাম কি দেখো, ওয়াইফ, এই যে উইনি, উইনি, এই তার ওয়াইফের নাম আমরা অনেকেই জানতাম না, তার ওয়াইফের নাম, এটা পরীক্ষা আসতে পারে, তার উইনি। আর এটা হচ্ছে তার কারাগারের নাম, এই যে ভিক্টর ভেরেস্টার হচ্ছে তার কারাগার, তার জেলখানার নাম ভিক্টর ভেস্টার। ঠিক আছে, কারাগারের নাম। এই হচ্ছে তোমাদের আজকের মতো তথ্য মোটামুটি, তাহলে আমরা অনেক তথ্য এখান থেকে জানলাম। এখানে আরো কিছু তথ্য আছে, এই যে দেখো, এই যে 90,000 ওয়ার্ল্ড কাপ, এখানে আরো কিছু তথ্য আছে, বাট এটা না দেখলেও চলবে। আমি যে কটা তথ্য বললাম, এই কটা তথ্যই যদি তুমি একবার পড়ো, তাহলে আশা করি নেলসন ম্যান্ডেলা থেকে অ্যাডমিশন টেস্টের সময় সকল প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রিপোজিশন পড়ে নিবে, আরো আছে গ্রামার, আরো আছে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকুই। কিলোগ্রাম বা তোমার গ্রাম বলবো না আমরা, ওটা ওটা হলো তোমার ইটা বের করো, তাহলে বুঝতে পারবা। পান্ডা চ্যাপ্টারটা বের করো, পান্ডাটা বের করো, তাহলে বুঝতে পারবা, এটা জেনে নাও, অনেকেই জানি না আমরা। তাহলে পান্ডা চ্যাপ্টারটা বের করে দেখো, পান্ডা হচ্ছে 100, নতুন বইয়ের 163 নাম্বার আছে। 38 কিলোগ্রাম বলেছে, আমি বারবার বলেছি 38 কিলোগ্রাম, 38 কিলোগ্রাম, এটা একটু দেখে নিবা। তো এই হচ্ছে মোটামুটি তোমরা 38 কিলোগ্রাম বাস খেয়েছিলেন বা খান আর কি। ওখানে অনেক গ্রামার আছে, ইয়ের মধ্যে কিন্তু অনেক গ্রামার আছে, পান্ডার মধ্যে অনেক গ্রামার আছে, অনেক গ্রামার এটা আর কি। মানে হ্যান্ড হ্যান্ড ইন হ্যান্ড, মানে হাতে হাত রেখে রে বাবা, হাতে হাত রেখে তার ওয়াইফের হাতে হাত রেখে আর কি, তার স্ত্রী একজনের হাতে হাত ধরছে আর কি, তার হাতে হাত রেখে, তার স্ত্রীর হাতে হাত রেখে, তার স্ত্রীর হাতে হেঁটে আসছিলেন, বের হয়ে আসছিলেন হাতে হাত রেখে। লিবারেশন মানে স্বাধীনতা, লিবারেশন মানে স্বাধীনতা, লিবারেশন মানে স্বাধীনতা, লিবারেশন মানে স্বাধীনতা, এটা তো এমনি জানার কথা, লিবারেশন। ওকে, তাহলে মোটামুটি আমরা জানলাম, তাহলে আমাদের ক্লাস কি বারে বলো, ক্লাস কি কি বারে হবে বলো দেখি, কার কার মনে আছে, ক্লাস কি কি বার বলো দেখো। এই অনেকে আহ বৃহস্পতিবারের ইংরেজি লিখতে পারে না, বলো বৃহস্পতিবারের ইংরেজি কি হবে বলো। বৃহস্পতিবারের ইংরেজি অনেকে আমি বানান ভুল লেখে, বৃহস্পতিবারের ইংরেজি অনেকে বানান ভুল লেখে।
THRUS লেখে, হ্যাঁ THRUS লেখে, গুড। এটা কি হবে আসলে? THURS, ডে। ঠিক আছে, কয়টায় দেখো? 10টায়। এখন 10টায় হয়তো আরেকটু আগে নিয়ে আসবো, ওই যে শীতকালে তোমাদের আরেকটু এগিয়ে নিয়ে আসবো, শীতকালে এগিয়ে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, তাহলে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 10টায়। আগামী মঙ্গলবার আমাদের পরবর্তী প্যাসেজ আমরা শুরু করব, আর এই প্যাসেজের উপরে কুইজ হবে, এই প্যাসেজের উপরে ঝটপট কুইজ হবে। আজকের পড়ার উপরে একটা কুইজ হবে আগামী ক্লাসের প্রথম 5 মিনিট, পূর্ববর্তী ক্লাসের কুইজ থেকে প্রশ্ন করব। সো প্রথম দিন বলে একটু বেশি টাইম ক্লাস নিলাম। ওকে, আল্লাহ হাফেজ, এতটুকুই। ঠিক আছে, এতটুকু। আল্লাহ হাফেজ। শুক্রবার এবং রবিবারেও ক্লাস দিব, সেটা হবে 200 ম্যাজিক রুলস এর ক্লাস, 200 ম্যাজিক রুলস এর ক্লাস, 200 ম্যাজিক রুলস এর ক্লাস। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।